আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো বোর্ডের বাঁ পাশে শিরোনাম আকারে লেখা আছে। আজকে আমরা প্রথমেই আলোচনা করব বৈজ্ঞানিক সংখ্যা বা সায়েন্টিফিক নাম্বার নিয়ে। এটাকে বলা হয় সংখ্যার বৈজ্ঞানিক প্রতীক, এই নামেও বলা হয়। তাহলে আমরা সংক্ষেপে বৈজ্ঞানিক সংখ্যা নামে আলোচনা করি। বৈজ্ঞানিক সংখ্যা, আমরা তো সাধারণত সংখ্যা সম্পর্কে জানি সংখ্যা তো আমরা জানি যে 0 থেকে 9 পর্যন্ত এই 10টা অঙ্ক আছে। 10 ভিত্তিক সংখ্যার কথা বলতেছি। সংখ্যা অনেক রকমের আছে, 4 ধরনের সংখ্যা আছে। 10 ভিত্তিক সংখ্যা বা ডেসিমেল নাম্বার, দ্বিমিক সংখ্যা বা দ্বিমিক সংখ্যা বলা হয়, 10 ভিত্তিক সংখ্যা বলা হয় বা বাইনারি নাম্বার বলে, অক্টাল নাম্বার বা অষ্টক সংখ্যা এবং হেক্সাডেসিমেল নাম্বার বা 16 ভিত্তিক সংখ্যা বলে। ওগুলো আমরা উচ্চতর ক্লাসে জানতে পারবো। আজকে আমরা 10 ভিত্তিক সংখ্যা নিয়ে আলোচনা করব। এই সংখ্যায় 10টা অঙ্ক ব্যবহার করা হয়। 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক। এর মধ্যে 1 থেকে 9 পর্যন্ত এই 9টা অঙ্ককে বলা হয় সার্থক অঙ্ক, আর 0 কিন্তু সার্থক অঙ্ক বলা হয় না। এই সংখ্যাগুলো আমাদের বিভিন্ন হিসাব নিকাশে আসে, যোগ বিয়োগ গুণ ভাগে হরহামেশাই এই সমস্ত সংখ্যা আসে। পদার্থবিজ্ঞানের হিসাব নিকাশ করার সময় সংখ্যাগুলো আসে। এই সংখ্যাগুলোর মধ্যে কোনোটা অনেক অনেক বড় সংখ্যা হয়, আবার কোনোটা অনেক অনেক ছোট সংখ্যা হয়। এই বিশাল বিশাল সংখ্যাগুলোকে প্রকাশ করতে গেলে সত্যি সত্যি তাদের ফরম্যাটটা যেভাবে আমরা লিখতে অভ্যস্ত, 10 ভিত্তিক সংখ্যা, দশমিক সংখ্যা, সেইভাবে লিখতে গেলে প্রচুর জায়গার প্রয়োজন হয়, সময়েরও প্রয়োজন হয় এবং সংখ্যাটাও অনেক ক্ষেত্রে বোধগম্য হয় না। সেই জন্য সংখ্যাকে আমরা বোধগম্য করার জন্য এবং অল্প সময়ে অল্প জায়গায় প্রকাশ করার জন্য আমরা একটা ফরম্যাট হিসাবে লিখি। এটাকে বলা হচ্ছে বৈজ্ঞানিক সংখ্যা বা সংখ্যার বৈজ্ঞানিক প্রতীক। ধরা যাক পৃথিবীর ভর। এই পৃথিবীর ভর কিন্তু অনেক বড় একটা সংখ্যা। এর ভরটা মোটামুটি 5.9 গুণন 10 টু দি পাওয়ার 24 কেজি পৃথিবীর ভর। mass of earth equal to 5.9 গুণন 10 টু দি পাওয়ার 24 কেজি। এটাকে রাফলি আমরা ক্লাস 8 এ 6 গুণন 10 টু দি পাওয়ার 24 পড়ছিলাম, 5.9 কে 6 বলছিলাম। তো আমরা এখন একটু সঠিক মান নিয়ে আলোচনা করি। 5.9, একটা দশমিক আছে, দশমিকের আগে একটা অঙ্ক আছে, দশমিকের পরে একটা অঙ্ক আছে। এই সংখ্যাটা যদি আমরা সাধারণভাবে লিখতাম, 10 ভিত্তিকে লিখতাম, তাহলে আমাদের এইভাবে লিখতে হতো 5, 9, আরো 20টা শূন্য দিয়ে লিখতে হতো, অর্থাৎ 5, 9, 0, 0 এভাবে করতে 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 আরো 20টা, এখানে আছে 3টা, আরো 20টা দিলে হবে 23টা, আর 9 এর আগে দশমিক 24টা, ওই যে 10 টু দি পাওয়ার 24 হিসাবে আসে। এইভাবে সংখ্যাটা প্রকাশ করতে হতো। যদি আমাদের এই সংখ্যাটা থাকতো, আমরা তখন কি করতাম? তখন আমরা এই ফরম্যাটে লিখতাম। ধরা যাক পৃথিবীর ভর দেওয়া আছে এইভাবে। আসলে বাস্তবে এত বড় সংখ্যা আসতে পারে, তখন আমরা ছোট ফরম্যাটে লিখবো। তখন আমাদের লেখার নিয়ম হচ্ছে যে আমাদের সংখ্যাটা, বৈজ্ঞানিক সংখ্যায় সবসময় দশমিকের আগে একটা অঙ্ক থাকবে, শুধুমাত্র দশমিকের আগে একটা অঙ্ক থাকবে, এর বেশি থাকবে না। আর দশমিকের পরে একটা, দুইটা, তিনটা থাকতে পারে। প্রয়োজন অনুসারে আমরা 1 দশমিক, 2 দশমিক, 3 দশমিক এই সমস্ত দিতে পারি। যত প্রয়োজন, 2টা, 3টা, 4টা অনেক সময় প্রয়োজন অনুসারে আমরা দিতে পারি। ওটার কোনো হিসাব নিকাশ নাই, কোনো ধরাবাঁধা নাই, শর্ত নাই। কিন্তু দশমিকের আগে অবশ্যই একটা অঙ্ক থাকতে হবে, তাও সেটা সার্থক অঙ্ক হইতে হবে। 1 থেকে 9 পর্যন্ত এর বাইরে থাকতে পারবে না। তারপর একটা মাল্টিপ্লায়ার থাকবে। মাল্টিপ্লায়ার মানে গুণ চিহ্ন দিয়ে একটা 10-এর সূচক বিশিষ্ট একটা সংখ্যা থাকবে। ভিত্তি হচ্ছে 10, সূচক একটা সংখ্যা থাকবে। 10 টু দি পাওয়ার একটা সংখ্যা, সেই সংখ্যাটা অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে, ধনাত্মক বা ঋণাত্মক, শূন্য হতে পারে। এখানে প্লাস অথবা মাইনাস যে কোনো একটা সংখ্যা দিতে পারে। এটা অবশ্যই পূর্ণ সংখ্যা দিতে হবে, কোনো দশমিক থাকতে পারবে না। শূন্য সহ পূর্ণ সংখ্যা, অর্থাৎ ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য, এই 3টা সূচক দেওয়া যাবে। তাহলে আমরা ওইটাকে কিভাবে প্রকাশ করতে পারি? আমরা প্রথমে দেখবো শূন্য কয়টা আছে। 20টা আর 23টা শূন্য আছে। 23টা অলরেডি আছে, আর 9 এর আগে একটা দশমিক দিতেই হবে, কারণ শূন্য দশমিক আছে এখানে মোটামুটি
ওই সংখ্যাটার সবার শেষে দশমিক ছিল, কিন্তু দশমিকের পরে কোনো শূন্য ছাড়া সংখ্যা না থাকে আমরা দশমিকটা দেই নেই। সেই দশমিকটা আমরা এখন এইখানে নিয়ে আসবো। যেহেতু দশমিকের আগে একটা সার্থক অঙ্ক থাকা লাগবে, সেই জন্য আমরা 5.9 হিসেবে লিখবো। 5.9 গুণন, এবার আমরা সংখ্যাটা ছিল অনেক অনেক বড়, বিশাল বড় সংখ্যা ছিল, কোটি 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 বলতে বলতে উপসর্গ বলতে বলতে মুখ ব্যথাই হয়ে যেত, এত বড় সংখ্যা ছিল। সেটাকে আমরা কত ছোট করে ফেলছি দেখো, 5.9। যেহেতু আমি সংখ্যা খুব ছোট করে ফেলছি, সমান তো লিখতে পারবো না যদি ক্ষতিপূরণ না দিই। যে ক্ষতিটা হলো ছোট লিখে সেই ক্ষতিটা পূরণ করতে হবে। কিভাবে করব? আমরা এই যে মাল্টিপ্লায়ারে সেই সংখ্যা, বিশাল বড় একটা সংখ্যা দিয়ে গুণ দিয়ে তাকে পুষিয়ে দিব। তখন লিখবো 10 টু দি পাওয়ার 20, 23, 24। 24 এর আগে প্লাস সংখ্যা দিব, প্লাস 24। এখানে প্লাস, যেহেতু আমরা সংখ্যার আগে প্লাস না দিলেও উজ্জ্বলভাবে প্লাস বুঝি, এই জন্য প্লাস না দিলেও চলবে, আমরা 24 লিখব এবং তার পাশে কেজি লিখব। এটা ছিল পৃথিবীর ভর, কেজি ছিল। তাহলে আমরা লিখলাম পৃথিবীর ভর 5.9 গুণন 10 টু দি পাওয়ার 24 কেজি। পাশাপাশি আরেকটা সংখ্যা লিখি, এবার লিখি খুব ছোট সংখ্যা, যেমন ইলেকট্রনের ভর। এটা ছিল পৃথিবীর ভর, দুইটাই ই তো আর ইলেকট্রন, তো ভুলে যেতে পারে। এটা ছিল পৃথিবীর ভর আর এটা হলো ইলেকট্রনের ভর। ছোট হাতের এম, এখানে ই। ইলেকট্রন, ইতে আর ইতে ইলেকট্রন, এই জন্য বাংলায় লিখে দিলাম। ইলেকট্রনের ভর হচ্ছে কত? ইলেকট্রনের ভর হচ্ছে 0.0000। সংখ্যা হবে কয়টা আরো? গুণ না, সরি, পাশে একটা সংখ্যা বসবে, মানে শূন্য বসবে। দশমিক 3টা শূন্য আমি দেখাইছি অলরেডি। তার পাশে আরো 27টা বসবে, 27 আর 3 30টা হবে। তারপরে আছে 9 পাশেই আছে আর কি, 9 তারপরে এটা হবে এত কেজি। এটাও কিন্তু কেজিতে। তাহলে চিন্তা করো এটা কত ছোট ছোট, কত ছোট সংখ্যা। দশমিকের পরে 30টা শূন্য, তারপরে হচ্ছে এটা। তাহলে আমরা লিখতে পারি কি, দশমিকটাকে এখান থেকে প্রথম সার্থক অঙ্ক, যেহেতু 3টা বোর্ডে শো করা আর 27টা উজ্জ্বল, মোট 30টা শূন্য। শূন্য পার হয়ে 9 পার হয়ে দশমিককে এখানে আনবো। তার মানে দশমিককে শিফট করে এখানে আনবো। তাহলে সংখ্যাটা অনেক অনেক বড় হয়ে গেছে। যে সংখ্যাটা আমি এখন লিখতে চাচ্ছি সমান সমান দিয়ে, সেটা হচ্ছে 9.1 গুণন। এবার যেহেতু আমি ক্ষতি করে ফেলেছি, ছোট্ট একটা সংখ্যাকে বিশাল বড় লিখে ক্ষতি করেছি, এটা আমি করতে পারি না, সমান লিখতে পারি না। যেহেতু সমান আমি লিখে ফেলেছি, তাহলে ক্ষতিকে পুষিয়ে দিব ক্ষতিপূরণ করে। কিভাবে? মাল্টিপ্লায়ার দিব, 10 টু দি পাওয়ার দিই, 10 টু দি পাওয়ার। আমি ক্ষতি করেছি, এবার অনেক ছোটকে অনেক বড় করে ফেলেছি, অনেক বড় করাতে মাল্টিপ্লায়ার দিব অনেক ছোট, তাহলে সেটা আবার সে আগের মতো ছোট হয়ে যাবে। সেই জন্য ছোট মানে মাইনাস দিব। মাইনাস কত? 3 আর 27, 30, 31। 31টা ঘর ডিঙ্গি আমি দশমিক ডান দিকে নিয়েছি, 31টা ঘর, এই জন্য হবে -31 কেজি। তাহলে ইলেকট্রনের ভর পাওয়া গেল 9.1 গুণন 10 টু দি পাওয়ার -31 কেজি। তাহলে চিন্তা করতে পারো, খুব ছোট সংখ্যাকে আমরা 10 টু দি পাওয়ার মাইনাস দিয়ে প্রকাশ করব, আর খুব বড় সংখ্যাকে আমরা 10 টু দি পাওয়ার প্লাস দিয়ে প্রকাশ করব। আর অন্যান্য সাধারণ সংখ্যাগুলো আমরা নরমালি লিখবো, যেগুলো 10 স্কয়ার, 10 2, 10 3, 10 এর পাওয়ার 4 5 6, এগুলো আমরা এমনি লিখতে পারবো। অর্থাৎ 3 4, 10 এর উপরে 3 4 পাওয়ার পর্যন্ত এমনি লিখতে পারবো। ওখানে উপসর্গ দিতে পারবো। যদি কখনো কিলোমিটার হয়, মনে করো 1000 মিটার হলো, তাহলে আমরা 1 কিলোমিটার লিখবো, যে 1000 থেকে একই নিয়ে আসবো। ওগুলো আমরা নরমালি একক দিয়ে উপসর্গ দিয়ে প্রকাশ করতে পারবো। কিন্তু উপসর্গ দিয়ে প্রকাশ করার পরেও যদি দেখি যে বিশাল বড় সংখ্যা, সেই ক্ষেত্রে সমস্যা হবে। সেই সমস্যা দূর করার জন্য আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করব। তাহলে শিক্ষার্থীরা সবাই আসলে বুঝতে পারছো বৈজ্ঞানিক সংখ্যা আসলে কি, কিভাবে এই সংখ্যাটা লেখা হয়, সাধারণ সংখ্যাকে কিভাবে বৈজ্ঞানিক সংখ্যায় রূপান্তর করা হয়, সেটা আমরা জানলাম। এবার চলো আমরা আসি
মাত্রা সমীকরণ এর প্রয়োগ, মাত্রা সমীকরণ। তো তার আগে জানার চেষ্টা করি মাত্রা সমীকরণ, মাত্রা চেষ্টা করি আগে বোঝার জন্য। মাত্রা, মাত্রা বা ডাইমেনশন, এটা আসলে একটা লব্ধ রাশির ভিতরে কতগুলো মৌলিক রাশি আছে সেটা বের করার একটা পন্থা মাত্র। কতগুলো আছে মৌলিক রাশি, কত প্রকারের এবং তারা সংখ্যায় কত। প্রথমে আমরা দেখব কত ধরনের মৌলিক রাশি আছে, তারপরে দেখব প্রত্যেক ধরনের আবার কয়টা করে আছে, প্রত্যেক ধরনের এক বা একাধিক থাকতে পারে। তাহলে আমরা মাত্রা প্রকাশের জন্য তিনটা মৌলিক একক বেছে নিয়েছি। এই তিনটা মৌলিক রাশির প্রথম অক্ষর আমরা নিচ্ছি, আমরা কি কি, এম, ভর হিসাবে নিচ্ছি এম, আর দৈর্ঘ্য হিসাবে নিচ্ছি আমরা এল, আর টি নিচ্ছি আমরা সময় হিসাবে। অর্থাৎ আমরা মাত্রা সাধারণত ক্যাপিটাল এল, ক্যাপিটাল টি, ক্যাপিটাল এম ওই রাশিগুলোর প্রথম অক্ষরকে ক্যাপিটাল করে আমরা লিখবো। কতবার আছে সেটা তার সূচক হিসাবে লিখবো। সময় দুইবার থাকলে 2 দিব, তিনবার থাকলে 3 দিব, আর যদি হরে বাই সময় থাকে -2 দিব, দুইবার হলে, তিনবার হলে -3 দিব। এল যদি একবার থাকে এল টু দি পাওয়ার 1 দিব, 1 লিখবো না আমরা। 2 থাকলে এল স্কয়ার দিব, 3 থাকলে এল কিউব দিব। যদি নিচে থাকে হরে এল -3 দিব, তিনবার থাকলে হরে। 5 বার থাকলে হরে এল -5 দিব, দুইবার থাকলে হরে এল -2 দিব। একই কথা ভরের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ এই তিনটা রাশি দিয়ে আমরা সেই লব্ধ রাশিকে প্রকাশ করব। ধরা যাক আমাদের হাতে একটা রাশি আছে ঘনত্ব। প্রথমে কারো মাত্রা প্রকাশ করতে গেলে তার একটা অর্থ বা পরিচিতি তুলে ধরতে হবে, ঘনত্বের সংজ্ঞা জানতে হবে। ঘনত্ব কাকে বলে বা ঘনত্ব কি? আমরা জানি যে ঘনত্ব মানে হচ্ছে একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তাহলে একক আয়তনের ভর, তার মানে ওর ভিতরে মৌলিক রাশির মধ্যে আছে কে কে? একক আয়তনের ভর, মৌলিক রাশি শুধু ভরটাই আছে, এখনো আয়তন লব্ধই রয়ে গেছে। ঘনত্ব একটা লব্ধ ছিল, তাকে ভেঙে টুকরা করলাম দুইটা, দুই টুকরার মধ্যে একটা মৌলিক হয়েছে কিন্তু আরেকটা এখনো হয়নি। ওইটা যতক্ষণ মৌলিক না হবে ততক্ষণ করতেই থাকতে হবে। তাহলে আরেকটু আগাই, ভর মৌলিক রাশি ছিল কিন্তু আয়তন আরেকটা লব্ধ রাশি। আমরা জানি আয়তন হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার গুণফল। বস্তু কতটুকু জায়গা দখল করে সেটা ত্রিমাত্রিক, তিনটা মাত্রা কে কে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। প্রস্থ এক ধরনের দৈর্ঘ্য, উচ্চতা এক ধরনের দৈর্ঘ্য, কারণ ওগুলো ফিতা দিয়ে মাপে, স্কেল দিয়ে মাপে। এই জন্য ওগুলোকে আমরা প্রস্থ উচ্চতা বিশেষভাবে না বলে সাধারণভাবে দৈর্ঘ্যই বলতে পারি। তার মানে আয়তন হচ্ছে দৈর্ঘ্য, 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 তিনবার গুণ, তিনবার বারবার গুণ না দিয়ে দৈর্ঘ্য কিউব লিখতে পারি। তাহলে আমরা আয়তনের জায়গায় লিখি দৈর্ঘ্য কিউব। একটা দিলে আর ব্র্যাকেট দিব না, দৈর্ঘ্য একটা বলে ব্র্যাকেট দিলাম না। যদি একাধিক হতো, যুগ বিয়োগ থাকতো, তখন আমরা ব্র্যাকেট ব্যবহার করি। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, প্রযোজ্য ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট ব্যবহার করি। এখন আমরা ভর বাই দৈর্ঘ্য কিউব লিখলাম। এবার অবশ্যই সবাই মৌলিক হয়েছে। ভর মৌলিক রাশি, দৈর্ঘ্য মৌলিক রাশি। এখন বোঝা যাচ্ছে যে ভর মৌলিক রাশি একবার, দৈর্ঘ্য মৌলিক রাশি 3 বার উপস্থিত, এবং সেটা হরই। তাহলে চলো আমরা এখন এগুলোকে ইংরেজিতে লিখি। ঘনত্বের ইংরেজি হচ্ছে ডি, ডেনসিটি থেকে আসছে ডি। ইংরেজি বা গ্রিক লেটারে প্রকাশ করে। আমরা এখন গ্রিক লেটার জানি নাই বলে সেগুলো আমরা অধ্যায় 6 দেখব, অধ্যায় 5 দেখব। আমরা আপাতত ডি লিখি। ভরেরটা লিখব ক্যাপিটাল এম, এই যে ভর ক্যাপিটাল এম। এবার আমরা সাংকেতিক ভাবে লিখতেছি। আর আয়তন দৈর্ঘ্য কিউব বললাম এল কিউব। কিন্তু এইভাবে ভগ্নাংশ আকারে লব হর দিয়ে লেখার নিয়ম নাই। আর যার মাত্রা লিখবো তাকে অবশ্যই থার্ড ব্র্যাকেট দিয়ে নিব। তাহলে আমরা লিখতে পারি ডি এর মাত্রা, ডি এর মাত্রা সেটার অর্থই থার্ড ব্র্যাকেট। বাংলায় লিখলে লিখতে হতো ডি এর মাত্রা, এই কথাটা সংক্ষেপে থার্ড ব্র্যাকেট দিয়ে চালিয়ে দিলাম। ডি থার্ড ব্র্যাকেট মানে ডি এর মাত্রা। এম, এম টু পরে আছে, এম থাকবে। 1 সূচক আছে, এম একবার আছে, মনে মনে 1 আছে, 1 আর লিখবো না। এল নিচ থেকে উপরে নিয়ে আসবো, সূচক নিয়মে মাইনাস কেউ নিয়ে আসবো। হর থেকে লবে আসলে সূচকে মাইনাস হয়, তাহলে এল -3 লিখি। তার মানে ঘনত্ব নামক ভৌত রাশি, তার ভিতরে আছে মোটমাট 4টা মৌলিক রাশি। তার মধ্যে 2 প্রকারের মৌলিক রাশি আছে। এক প্রকার হচ্ছে ভর, আরেক প্রকার হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্যের প্রকারটা আবার 3 বার আছে, ভরের প্রকারটা একবার আছে। এই 2 প্রকার মিলে মোট 4 বার আছে। 3 বার, একবার, 4 বার, 3 বার, একবার, 4 বার। এটা বোঝার জন্যই মাত্রা ব্যবহার করা হয়। কোন লব্ধ রাশিতে কতগুলো মৌলিক রাশি আছে এবং তারা কারা কারা,
কত প্রকার, সংখ্যায় কত, এটা বোঝানোর জন্যই আমরা মাত্রা বিষয়টা নিয়ে আসি বা ডাইমেনশন নিয়ে আসি। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছো। তো চলো আমরা এখন আরেকটা লব্ধ রাশি দেখি। বল, তোমরা আমার সাথে চেষ্টা করে বলো দেখি কিভাবে বলের মাত্রা আমরা বের করি। বল, এখন আমরা কিছুটা শিখে গেছি বল মাত্রাটা বের করতে পারবো বলের। তার আগে বলের প্রকাশটা লাগবে। মৌলিক রাশিতে তার ভর গুণ প্রকাশটা ত্বরণ। লাগবে। ভর গুণন ত্বরণ, বল সমান ভর গুণন ত্বরণ। এখানে যে দুইটা রাশি পেলাম এরা কি দুটোই মৌলিক হয়ে গেছে? নো স্যার, ভর মৌলিক আর ত্বরণ লব্ধ রাশি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা চলো ভর এবং ত্বরণ আরেকটু ভাঙি। ভর ঠিক আছে, ভর নিয়ে মাথা ব্যথা নাই, কিন্তু ত্বরণকে ভাঙি টুকরা করতে হবে। বলো তো ত্বরণ মানে কি আবার পরিচয়? স্যার বেগ বাই সময়। তার মানে বেগের পরিবর্তনের হার। বেগ বাই সময়। বেগ বাই সময়, বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন মানে বেগ, আমরা আগেই করছিলাম বেগ। বেগের পরিবর্তনকে বেগ বলি। আর পরিবর্তনের হার যেহেতু, হার মানে সময় দিয়ে ভাগ হবে, তাহলে বেগ বাই সময়। তাহলে এখানে আমরা আরো দুইটা রাশি পেয়ে গেলাম, তার মধ্যে ভর একটা, বেগ একটা, সময় একটা। এরা সবাই কি মৌলিক রাশি হয়ে গেছে? নো স্যার, বেগ লব্ধ রাশি। এখন পর্যন্ত বেগ হয় নাই। যতক্ষণ না হবে সম্পূর্ণ মৌলিক রাশি ততক্ষণ চেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলে আমরা আরেকটু ছোট করি। ভর ঠিক আছে, বাই সময় এটাও ঠিক আছে, মৌলিক রাশি এরা। এদের ভাঙার চেষ্টা স্টপ হয়ে গেছে, আমরা আর আগাচ্ছি না ভরার সময় দিয়া, কিন্তু বেগ নিয়ে আরো আগাইতে হবে। বলতো বেগের পরিচয় কি? স্যার সরণ বাই সময়। তার মানে বেগ মানে সরণের হার। সরণ মানে আসলে সরণ একটা মৌলিক রাশি, দৈর্ঘ্য থেকে আসে। কারণ সরণ কত এটা বুঝতে আমাদের ফিতা লাগে, স্কেল লাগে। তাহলে আমরা লিখবো বেগ মানে সরণ বাই সময়। সরণ আমরা লিখতেছি না, সরণ পদার্থবিজ্ঞানের একটা রাশি, আমরা মৌলিক রাশি হিসেবে লিখি দৈর্ঘ্য বাই সময়। এবার বলতো সবাই, চারটা রাশি পেলাম, সবাই কি মৌলিক রাশি হয়েছে? ইয়েস স্যার। তাহলে তো আমাদের কাজ শেষ। মৌলিক রাশি বিশ্লেষণের প্রক্রিয়াটা মাত্র শেষ হলো। এখন এগুলিকে সংকেতের মাধ্যমে লিখবো। যেহেতু বলের মাত্রা চাচ্ছি, তাহলে বলের নামের, ইংরেজি নামের প্রথম অক্ষর দিব। সাধারণত প্রতীক ক্যাপিটাল এফ দিয়া করে, ছোট হাতের এফ দিয়ে ত্বরণ প্রকাশ করে, আর বড় হাতের এফ দিয়ে বল প্রকাশ করে। বা ছোট হাতের এফ এর অন্য অর্থ আছে, যেহেতু যে অর্থটা জেনুইন সেটা আমরা ব্যবহার করবো। তাহলে আমরা লিখবো অতএব বল নামক রাশিটির মাত্রা। এই যে বাংলায় বললাম বল নামক লব্ধ রাশির মাত্রা, অত বড় কথার ছোট্ট কথা, থার্ড ব্র্যাকেট, এটা মানে বলের মাত্রা ইকুয়াল টু হবে, এটাকে একটু ছোট করি। ভর আছে, দৈর্ঘ্য আছে, ওগুলো ভিন্ন ভিন্ন রাশি, ওগুলো পাশাপাশি লিখি একটা দাগের উপরে। ভর গুণন দৈর্ঘ্য, আর নিচে আছে সময়। একই রাশি কয়েকবার থাকলে আমরা সূচক দিয়ে লিখতে পারি, তাহলে সময় স্কয়ার লিখে ফেলি। অর্থাৎ একই জাতীয় রাশিগুলোকে সূচক দিয়ে লিখবো, সরল করে ফেলবো, যার পরে আর সরল হয় না। এবার তাদের সাংকেতিক চিহ্ন লিখি। ইংরেজি নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার, তাহলে আমরা লিখবো এম এন, এম এল টি স্কয়ার। কিন্তু হর বা লব হিসাবে লেখার নিয়ম নাই, এটাকে লিখতে হবে এক লাইনে লিখতে হবে শুধু লব হিসাবে। তাহলে আমরা কি লিখবো? টি স্কয়ার কে নিচে থেকে উপরে নিয়ে যাবো, তাহলে কত হবে? এম এল টি মাইনাস 2। সুতরাং ক্যাপিটাল এফ থার্ড ব্র্যাকেট ইকুয়াল টু এম এল মাইনাস 2, এটাই হচ্ছে বলের মাত্রা। আর আমরা সমীকরণ দিয়ে লিখলাম, সমান সমান চিহ্ন দিয়ে লিখলাম, তাহলে এটা হবে সমীকরণ। আসলে এটা হচ্ছে বলের মাত্রা সমীকরণ লিখে ফেললাম। এটা হচ্ছে বলের মাত্রা, শুধু এটাকে বললে আমরা বলবো এটা বলের মাত্রা, বাংলা লিখতে পারবো বলের মাত্রা। আর যদি বল সমীকরণ হিসেবে লিখতে চাই তাহলে এইভাবে লিখ। তাহলে আমাদের টপিক ছিল মাত্রা সমীকরণ। তাহলে এখন আমাদের জানতে ইচ্ছা করে যে মাত্রার সংজ্ঞা কি বা মাত্রা কাকে বলে। পরীক্ষা আসলে আমরা কি লিখবো? মাত্রার সংজ্ঞায় কি লেখা যায় বলতো? স্যার স্যার কোন একটি লব্ধ রাশিতে বিভিন্ন মৌলিক রাশি যে সূচকে বা পাওয়ারে থাকে তাকে ওই রাশির মাত্রা বলে। হ্যাঁ, ঠিক আছে, উত্তরটা সঠিক হয়েছে। তার মানে আমরা এভাবে বলতে পারি কোন লব্ধ রাশিতে উপস্থিত বা বিদ্যমান মৌলিক রাশির সূচককে ওই লব্ধ রাশির মাত্রা বলে। কোন লব্ধ রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে ওই লব্ধ রাশির মাত্রা বলে। তাহলে মাত্রার সংজ্ঞা পেয়ে গেলাম। এবার মাত্রার সমীকরণের সংজ্ঞা কি দিতে পারি? মাত্রার সমীকরণ
স্যার, যে সমীকরণের সাহায্যে আমরা কোনো লব্ধ রাশির মাত্রা নির্ণয় করতে পারি তাকে মাত্রা সমীকরণ বলা হয়। মাত্রা নির্ণয় না দিয়ে লিখবো আমরা মাত্রা প্রকাশ করতে পারি। মাত্রা প্রকাশ নির্ণয় জি করার স্যার, পরেই প্রকাশ করব। তাহলে আমরা লিখবো যে সমীকরণের সাহায্যে কোনো ভৌত রাশির মাত্রা প্রকাশ করা হয়। এখানে শুধু লব্ধ রাশি না, মৌলিক রাশিরও মাত্রা হতে পারে। যেমন সরণ লিখলাম, সরণ এস, তার মাত্রা দিতে পারবো এস ইকুয়াল টু এল দিতে পারবো। এটা একমাত্রিক, এটা শুধু মৌলিক রাশি, তাও পারবো দিতে, কারণ মৌলিক রাশি হলো কি, তার তো মাত্রা আছে। আবার যদি হয় এরকম, যদি হয় মনে করো টাইম, সময়, তাহলে সময় থাকলে আমরা লিখবো কি টি ইকুয়াল টু টি, তখন এই সময় লেখা লাগবে। তাহলে খেয়াল করো, স্মল টি হচ্ছে তার প্রতীক, সিম্বল, রাশির প্রতীক, ইংরেজি নামের অক্ষর ছোট হাতে দিলে হবে, কিন্তু এটা অবশ্যই দিতে হবে বড় হাতের, কারণ এটা তো তার মাত্রা একটাই থাকতে পারে। তার মানে মাত্রা সমীকরণ লব্ধ তারপরে মৌলিক সবার জন্যই হয়। মাত্রা আসলে মৌলিক আর লব্ধ সবার জন্য হয়, মাত্রা সমীকরণ সবার জন্য হবে। তবে মাত্রার বেলা মৌলিক রাশি হলে একটা একটা করে হবে, শুধু এল, শুধু এম, শুধু টি হবে। কাজেই তোমরা পরীক্ষা খাতায় লব্ধ রাশি কথাটা বলবো না, বলবা যে ভৌত রাশিকে মাত্রার সাহায্যে প্রকাশ করা হয় সেই ভৌত রাশিকেই মাত্রা সমীকরণ বলে। যে সমীকরণের সাহায্যে কোনো ভৌত রাশির মাত্রা প্রকাশ করা হয় সেই সমীকরণকে ওই ভৌত রাশির মাত্রা সমীকরণ বলে। ওই ভৌত রাশি বললে লব্ধ মৌলিক সব বুঝাবে, ফলে আর কাটার সুযোগ থাকবে না। কিন্তু লব্ধ বললে মনে হয় যে মাত্রা সমীকরণ শুধু লব্ধরই হয়, মৌলিকের হয় না, এটা সবারই হয়। সেই জন্য আমরা ভৌত রাশির কথাটা বলবো। শিক্ষার্থীরা আশা করি এই টপিকটা বুঝতে পেরেছো। এখন আমরা আসি, এই যে মাত্রা সমীকরণ জানলাম, বুঝলাম, এই সম্পর্কে জ্ঞান লাভ করলাম, লাভ কি হলো আমাদের? এটার প্রাত্যহিক জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে পরিমাপের সময় এটা গুরুত্ব কি, সেটা আমরা বলতেছি মাত্রা সমীকরণের প্রয়োগ দিয়ে। অর্থাৎ মাত্রা সমীকরণটা আমাদের কি কাজে লাগে, এটা দিয়ে আমরা কি করি, সেই জন্য আমরা আসতেছি মাত্রা সমীকরণের প্রয়োগ। আসলে মাত্রা সমীকরণ দিয়ে অনেক রকম কাজই করা যায়। যেমন একটা রাশির ভিতরে, লব্ধ রাশির ভিতরে কোন কোন মৌলিক রাশি আছে বা আছে কিনা আসলে, বা নাই আছে, সেটা আমরা বের করতে পারি। তার মানে মাত্রা সমীকরণের মাধ্যমে আমরা কোন রাশি লব্ধ না মৌলিক তা বুঝতে পারি। যদি রাশিটা বুঝতে পারি তাহলে তার এককে রূপান্তর করতে পারি। তার একক সিজিএস পদ্ধতিতে, এপিএস পদ্ধতিতে, এমকেএস পদ্ধতিতে আমরা তাকে প্রকাশ করতে পারি। সিজিএস হচ্ছে এমকেএস এর একটা ছোট রূপ, আর এপিএস পদ্ধতি হচ্ছে ব্রিটিশ পদ্ধতি, এখন আন্তর্জাতিক পদ্ধতি হয়ে যাওয়াতে আমরা এসআই পদ্ধতি বলি। এমকেএস পদ্ধতিকে আত্মীকরণ করে এখন রাখা হয়েছে এসআই পদ্ধতি। এই আন্তর্জাতিক পদ্ধতি সহ যে কোনো পদ্ধতিতে কোনো একটা রাশির একক প্রকাশ করতে পারি, এক একক থেকে অন্য এককে রূপান্তর করতে পারি। তাছাড়া আরেকটা বড় কাজ রয়ে গেছে মাত্রা সমীকরণের, সেটা হলো মাত্রা সমীকরণের সাহায্যে আমরা কোনো ফর্মুলা যাচাই করতে পারি। কোনো সূত্র বা ফর্মুলা বানানোর পরে সেটা ঠিক আছে কিনা, তার দুই পক্ষ, সমীকরণের দুই পক্ষ ঠিক আছে কিনা, বা সমীকরণে কোনো পদ ভুল আছে কিনা, ঠিক আছে কিনা, সেটা যাচাইয়ের জন্য আমরা প্রয়োগ করতে পারি। তাহলে আমরা লিখব ফর্মুলার যাচাই। এই প্রয়োগটা আমরা এখন করি। চলো একটা ফর্মুলা যাচাই করে দেখি। মাত্রা সমীকরণ একটা গুরুত্বপূর্ণ প্রয়োগ হচ্ছে ফর্মুলার যাচাই। ধরা যাক আমাদের হাতে একটা সমীকরণ আছে, আমাদেরকে বলছে এই সমীকরণটা সঠিক নাকি ব্যাঠিক সেটা বের করতে। এই সমীকরণে যে সমস্ত পদ বা রাশি আছে, প্রত্যেকটা পদ বা রাশির মাত্রা আমাদের জানতে হবে। ধরা যাক আমরা প্রত্যেকের মাত্রা জানি আগে থেকেই। এবার চলো আমরা একটা সমীকরণ বেছে নেই। মনে করো গতির একটা সমীকরণ জানি আমরা, v ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা গতি বিষয়ক একটা সমীকরণ। এই সমীকরণটা আসলে সঠিক নাকি ব্যাঠিক এটা আমাদের যাচাই করতে বলা হয়েছে। আমরা এখন মাত্রা সমীকরণের ধারণা দিয়ে যাচাই করতে পারবো। তাহলে আমরা কি করব, প্রথমে দেখব সমীকরণে কি কি পদ আছে, কোন পক্ষে কি কি পদ আছে এবং তারা সংখ্যায় কয়টা, এবং প্রত্যেকটা পদের ভিতরে কি কি রাশি আছে, সেই রাশিগুলো কি কি, তাদের মাত্রা কি, এটা আমাদের প্রথম জানতে হবে। তাহলে আমরা দেখলাম এই সমীকরণের বাম পক্ষে একটা পদ আছে আর ডান পক্ষে দুইটা পদ আছে। যোগ বিয়োগ দিয়ে পদগুলি আলাদা করা হয়, গুণ ভাগ দিয়ে কিন্তু করা হয় না। তোমরা জানো গুণ ভাগ কিন্তু একই পদের ভিতরেই একটা অপারেশন। যেমন এখানে দুইটা পদ আছে, দুইটা রাশি আছে, দুইটা রাশির গুণফল মিলে কিন্তু একটা পদ হয়ে গেল। ও একাই আছে, ও একাই আছে। অনেকগুলো রাশির গুণফল বা ভাগফল হিসেবে
পদ পাওয়া যায়, কিন্তু যোগ বিয়োগ দিয়ে পদগুলো আলাদা হয়। ফলে এখানে একটা যোগ চিহ্ন, একটা এখানে একটা, দুইটা, তিনটা, মোটমাট তিনটা যোগ চিহ্ন আছে। তার মধ্যে প্রথম বলে ওকে দেই নাই, ওখানে মনে মনে একটা যোগ চিহ্ন আছে, এখানে একটা যোগ চিহ্ন আছে, তাহলে মোট তিনটা যোগ চিহ্ন এখানে আছে। ফলে এই সমীকরণের দুই পক্ষ মিলিয়ে মোট তিনটা পদ আছে। এই তিনটা পদের মাত্রা আমরা বের করবো। তার মধ্যে এটা একটা একক রাশির পদ, এটা একটা একক রাশির পদ, এটা হচ্ছে দুই রাশির পদ। দুই রাশির মাত্রা গুণ করে আমরা চূড়ান্ত মাত্রা বের করবো। তারপরে সবগুলো মাত্রা মিলিয়ে দেখবো। যদি সমীকরণ সঠিক হয়ে থাকে তাহলে সেই সমীকরণের প্রত্যেকটা পদের মাত্রা একই হবে। যদি কোনো সমীকরণের প্রত্যেকটা পদের মাত্রা একই হয় তাইলে আমরা বলতে পারি সেই ফর্মুলাটা সঠিক আছে বা সেই সমীকরণটা সঠিক আছে। যদি 50টা পদের 49টা সঠিক একই রকম হলো আর একটা পদ মিললো না, তাহলে পুরো সমীকরণ ভুল হওয়ার জন্য যথেষ্ট। একটা পদ যদি ভুল হয় তো পুরো সমীকরণ ভুল, কারণ ওই একটা পদ তো সমীকরণেরই একটা পদ। কাজেই আমরা প্রত্যেকটা পদ খুঁটিয়ে খুঁটিয়ে দেখবো তার মাত্রাটা কত। তাহলে চলো আমরা এখন দেখি সমীকরণের বাম পক্ষে ভি আছে, ভি এর মাত্রা কত। এখানে ভি এর মাত্রা তোমরা জানো যে ভি এর মাত্রা আমরা এর আগের ক্লাসে বের করে দেখিয়েছিলাম। সেই ভি এর মাত্রাটা কত? ভি এর মাত্রা মনে আছে কারো? LT to the power -1. হ্যাঁ, গুড। এল টি মাইনাস ওয়ান, ভি এর মাত্রা এল টি মাইনাস ওয়ান। ডান পাশে থার্ড ব্র্যাকেট দিতে হবে না, খেয়াল রাখো। ভি সমান এল টি মাইনাস ওয়ান। তারপরে আসি ইউ, ইউর মাত্রা বের করি। যেহেতু দুইটাই বেগ, একটা আদি বেগ একটা শেষ বেগ, ভি হলো শেষ বেগ, এটা তো বেগই, ইউ আদি বেগ, এটাও তো বেগই, তাহলে বেগেরটা তো এর মতোই হবে, তার মানে এটাও এল টি মাইনাস ওয়ানই হবে। তাহলে দুইটা পদ অলরেডি হয়ে গেল। এবার আসি তৃতীয় পদ আসি, ডান পক্ষের দ্বিতীয় পদ আর টোটালি প্রথম থেকে তৃতীয় পদ, এই এটির মাত্রা বের করি। এ এবং টির মাত্রা বের করি। থার্ড ব্র্যাকেট দিলাম, ওগুলো বাংলা অর্থ বোঝায়। এর মাত্রা, টি এর মাত্রা, আর মাঝখানে চিহ্ন দিনই মানে গুণন অবস্থায় আছে। প্রত্যেকটা রাশিকে আলাদা আলাদা ভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয় আর কি। ভাগ থাকলে ভাগেও লিখতে হয়, সবগুলো আলাদা ভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। তাহলে ত্বরণের মাত্রা আমরা জানি, ত্বরণের মাত্রা এল টি মাইনাস টু। তাহলে আমরা এখানে লিখে ফেলি এল টি মাইনাস টু গুণন স্মল টি এর মাত্রা, এটা তো সময়, সময়ের মাত্রা তো ক্যাপিটাল টি। এবার আমরা এই দুটা মাত্রাগুলো গুণ করে ফেলি স্বাভাবিক নিয়মে, সংখ্যার মতো স্বাভাবিক নিয়মে গুণ করে ফেলি। এল আর টি মাইনাস টু প্লাস ওয়ান, একবার লিখে ফেলি মাইনাস ওয়ান। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করে এই সমীকরণে তিনটা পদ ছিল, তিনটা পদেরই মাত্রা একই হলো। এই দেখো, প্রথম পদের মাত্রা এল টি মাইনাস ওয়ান, দ্বিতীয় পদের মাত্রা এল টি মাইনাস ওয়ান, শেষ পর্যন্ত তৃতীয় পদের চূড়ান্ত মাত্রা এল টি মাইনাস ওয়ানই হলো। আমি সার্কেল দিয়ে লিখেছি। তার মানে এই সমীকরণের প্রত্যেকটা পদের মাত্রা একই হওয়াতে সমীকরণটি সঠিক বলে গণ্য করা যায়। তার মানে যাচাই হলো যে ফর্মুলাটি সঠিক। কেন পদের মাত্রা একই হতে হবে সবগুলো? কারণ একই মাত্রা বিশিষ্ট পদগুলোর যোগ বিয়োগ সমতাকরণ তুলনাকরণ সদৃশকরণ সম্ভব। ফলে একটা সমীকরণের সবগুলো পদ সদৃশ মাত্রার হতেই হবে, তাইলে সেই সমীকরণ সঠিক। তা নাহলে তো আমরা যোগ বিয়োগ তারপর তুলনা করা সমতা করা সদৃশ করা এগুলি করতে পারবো না। সেই জন্য মাত্রা সমীকরণ দিয়ে আমরা যাচাই করতে পারি।